লাখো কোটি চোখ অশ্রু জলে ভাসিয়ে চলে গেলেন বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়ে বিভিন্ন দেশের বার্তা। কাল দুপুর 2টায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিজ্য অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখনও তার মরদেহ হাসপাতালে রাখা আছে। আজ ভোর 6টা নাগাদ এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যুর সংবাদ প্রকাশ করা হয়, ঘোষণা করা হয়। তারপর থেকে গোটা দেশে নেমে আসে শোকের ছায়া। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শোক প্রকাশ করেছেন বিভিন্ন দেশের সরকার প্রধান। শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি সহ বিভিন্ন দেশ। এবং সেই শোক আসলে বাংলাদেশের মানুষের মধ্যে যেভাবে বিস্তৃতি ঘটিয়েছে সেটি অনস্বীকার্য এবং অব্যক্ত। সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় অসংখ্য নেতাকর্মী আজ এক শোকাতুর দিন পার করছে। ইতিহাসে এই দিনটি শোকের মহাকাব্য হিসেবে উল্লেখিত থাকবে, যেদিন মহাকালের মহিষীর মহাপ্রয়াণ ঘটেছে। আমাদের সহকর্মী আখলাকুস সাফা আছেন এভারকেয়ার হাসপাতালে, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাফা, হাসপাতাল প্রাঙ্গণে এখনও নেতাকর্মীরা আছেন কিনা? মেডিকেল বোর্ড আর পরিবারের সদস্যদের পক্ষ থেকে আর কি কিছু জানানো হলো? একটু জানাবেন বিস্তারিত। রবিন, সবশেষ যেই তথ্যটি আসলে অনেকে জানতেও চাচ্ছেন, সেটি হচ্ছে অনেকে জিজ্ঞেসও করছিলেন এখানে এসে যে বেগম খালেদা জিয়ার মরদেহ আজ কোথায় নেওয়া হবে। যে তথ্যটি আমরা পেয়েছি সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার মরদেহ আজ এভারকেয়ার হাসপাতালের মর্গেই রাখা হবে। আগামীকাল কিছু সময়ের জন্য গুলশানের তার যে বাসভবন ফিরোজায় সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে সরাসরি যেখানে জানাজা, অর্থাৎ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মে এভিনিউতে সেইখানটাতে নিয়ে যাওয়া হবে এবং তারপর সরাসরি তাকে দাফন করা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধিস্থল, সেই সমাধিস্থলের পাশেই। আর আপনি যেটি বলছিলেন যে নেতাকর্মীরা এখনো আছেন কিনা, নেতাকর্মীরা আছেন, সংখ্যায় আরও বেড়েছেন। এবং শুধু নেতাকর্মী না, সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা কিন্তু এরই মধ্যে এই এভারকেয়ার হাসপাতালের যে প্রাঙ্গণ, এই সামনের যে জায়গাটিতে, সেই জায়গাটিতে তারা এসেছেন। প্রত্যেকে আসছেন, স্মৃতিরোমন্থন করছেন, অনেকে অনেক কিছু জানতে চাইছেন। আবার দলীয় নেতাকর্মীরা যেমন আছেন, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং ঢাকার বাইরে থেকেও বিভিন্ন নেতাকর্মীরা এবং সমর্থকরা তারা এসেছেন। তারা এসে যেটি করছেন, এখানে দোয়া করছেন এবং একই সঙ্গে আপনি যেটি বলছিলেন শুরুতেই সংবাদের, যে লাখো কোটি নয়নের অশ্রুতে ভিজিয়ে বেগম খালেদা জিয়া চলে গেলেন আজ। এবং গণতন্ত্রের যে আপসহীন নেত্রী বলা হয়, সেই কথাগুলোও কিন্তু এখানকার নেতাকর্মীরা বলছেন। এবং সবচেয়ে বেশি যে বিষয়গুলো তারা উচ্চারণ করছেন সেটি হচ্ছে তারা আজ কি হারালেন এবং কাকে হারালেন। তারা বেগম খালেদা জিয়াকে হারালেন, বিএনপির চেয়ারপারসনকে হারালেন, কিন্তু কি হারালেন? একটি আদর্শ। এবং যেই আদর্শ গণতন্ত্রের জন্য আপসহীন, গণতন্ত্রের লড়াইয়ের জন্য যিনি আপসহীন, সেই আপসহীন একজন নেত্রী আজ চলে গেলেন। কিন্তু তার যে আদর্শ তিনি রেখে গেছেন, সেই আদর্শ ধরে রেখে তারা পরবর্তীতে যে গণতন্ত্রের যে সংগ্রাম, অর্থাৎ সেই সংগ্রামে তারা নিজেদেরকে সম্পৃক্ত করবেন, এমনটাই কিন্তু তারা তাদের প্রত্যয়ের কথা বলছেন। এবং আরও একটু বলছেন যে 24-এর আন্দোলনের পর যখন
যখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের, সেই পরিস্থিতিতে বিশেষ করে সামনের যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনেও খালেদা জিয়ার অংশগ্রহণটা সবকিছু মিলিয়ে তারা চাচ্ছিলেন যে খালেদা জিয়ার এই সময়টাতে, দেশের এই সময়টাতে, এই ক্রান্তির সময়টাতে খালেদা জিয়ার বেঁচে থাকা সবচেয়ে বেশি দরকার ছিল। তারপরও তারা বলছেন যে তিনি তার জীবনের সমস্ত যে রাজনৈতিক জীবন, 43 বছরের যে রাজনৈতিক জীবন, সেই জীবনের মধ্যে একটা লম্বা সময় তিনি বঞ্চনার শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু তার যে টার্গেট সেখান থেকে তিনি এক চুলো এদিক পিছপা হননি। এবং বিভিন্ন সময় তাকে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে, আপোষ করার অনেক সুযোগ এসেছে, কিন্তু সেগুলো কিছুই করেননি। নিজেকে ত্যাগ করে, নিজের পরিবারের, নিজের স্বজনদের যে ভালোবাসা, সেই ভালোবাসা ত্যাগ করে একটা লম্বা সময় ধরে তিনি বাংলাদেশে শুধু একাই ছিলেন, তার পরিবারের কোনো সদস্যদের তিনি পাননি। এবং সবচেয়ে বড় বিষয় যেটি, সেটি হচ্ছে মা ছেলের সন্তানের সঙ্গে যে স্পর্শ, সেই স্পর্শ থেকেও কিন্তু তাকে দূরে রাখা হয়েছে। এত কিছুর মধ্যেও তিনি শেষমেশ তিনি সবসময় বলে গেছেন তিনি বাংলাদেশেই থাকবেন, বাংলাদেশ ছাড়া তার আর কোনো ঠিকানা নেই, এবং বাংলাদেশের মানুষই তার আত্মীয় এবং বাংলাদেশের মানুষই তার স্বজন। এবং তিনি এই বাংলাদেশেই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এবং নেতাকর্মীরা যেটি বলছেন সেটি হচ্ছে এটি হবে ভবিষ্যৎ বাংলাদেশের, শুধুমাত্র বিএনপির না, ভবিষ্যৎ বাংলাদেশের যারা নেতৃত্বে আসবেন, সেই নেতৃত্বে যারা আসবেন তাদেরকে এমন আপোষহীন যে মনোভাব এবং এমন আপোষহীন যে চরিত্র, সেই চরিত্র তাদেরকে ধারণ করতে হবে। বেগম খালেদা জিয়া তিনি যেমনি দৃঢ় চেতা একজন নেত্রী ছিলেন, একই সঙ্গে তিনি যে মমতাময়ী নেত্রীও ছিলেন, সেই বিষয়গুলো তারা কিন্তু উল্লেখ করছেন। এবং এরই মধ্যে জোটের যে শরিক দলগুলো, অর্থাৎ যুগপৎ আন্দোলনে যারা শরিক ছিলেন, সেই শরিক দলের নেতাকর্মীরা তারাও এখানে উপস্থিত হয়েছিলেন, এবং তারাও ওই কথাটাই বলছিলেন যে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার বেঁচে থাকাটা খুব দরকার ছিল, কিন্তু তিনি যে চলে গেছেন, তার যে আদর্শ রেখে গেছেন, তার যে কর্ম রেখে গেছেন, সেই কর্মের মধ্য দিয়ে তিনি যুগের পর যুগ, এমনকি আজীবন তিনি বাংলাদেশের মানুষের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছেন। এবং তার এই যে জায়গা করে নেওয়া, সেটি সবসময় থাকবে। তার যে কথাগুলো, তার যে বক্তব্যগুলো এবং তার যে দৃঢ়চেতা মনোভাব, এই দৃঢ়চেতা মনোভাবগুলোই ভবিষ্যৎ রাজনীতি এবং রাজনীতিকদের জন্য আদর্শ হয়ে থাকবে বলে জানাচ্ছেন নেতাকর্মী, সমর্থক এবং এখানে আসা সাধারণ মানুষজন। প্রবীণ সাফা, আসলেই তাই। আপনি যেমনটি বলছিলেন যে গণতন্ত্রের প্রশ্নে আপোষহীনতা। গণতন্ত্র আসলে কি? গণতন্ত্র একটা শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থায় জনগণের শাসনই প্রতিষ্ঠিত হয়। আমাদের সহকর্মী আখলাকুস সাফা জানাচ্ছিলেন এভারকেয়ার হাসপাতাল থেকে সেই গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন নেত্রীর শোকে শোকাতুর সাধারণের, উৎসুক সাধারণের, আগ্রহী সাধারণের উপস্থিতির কথা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, 3 বারের প্রধানমন্ত্রী, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাঁরই জ্যেষ্ঠ পুত্র এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন তার মা সমগ্র জীবন দেশ ও মানুষের কল্যাণে উৎসর্গ করে গেছেন। দুপুরে নিজের ফেসবুকে এক স্ট্যাটাস দেন তিনি। তারেক রহমান তার বার্তায় উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রীই ছিলেন না, বরং তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক পথযাত্রার এক অনিশেষ পথপ্রদর্শক। তারেক রহমান ফেসবুক পোস্টে বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের মা এবং বাংলাদেশের মা হিসেবে অভিহিত করেন। বলেন, আজ দেশ এমন একজন অভিভাবককে হারালো যিনি আজীবন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি মায়ের ত্যাগের কথা স্মরণ করে লেখেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বেগম জিয়ার নেতৃত্ব ছিল আপোষহীন। মায়ের ব্যক্তিগত জীবনের ত্যাগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশের স্বার্থ রক্ষায় তিনি সীমাহীন নির্যাতন ও ত্যাগ স্বীকার করেছেন। তার কাছে এই দেশ এবং দেশের মানুষই ছিল প্রকৃত পরিবার ও অস্তিত্বের অংশ। আগামীকাল দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় বিকেল 3:30টায় দাফন করা হবে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। বিএনপি স্থায়ী কমিটি বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিজ্য অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। আমরা এই শোক, এই বেদনা আমাদের পক্ষে ধারণ করা খুব কঠিন ব্যাপার। তারপরেও আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই। সেই গণতন্ত্রের মায়ের শোককে শক্তিতে রূপান্তর করতে চায়
বিএনপি। গণতন্ত্র যেটি বলছিলাম এর আগে, আসলে গণতন্ত্র কি? গণতন্ত্র একটি শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থা জনগণের শাসনেই প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ সাধারণ জনগণ রাষ্ট্রের আইন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে সর্বস্তরে তার অধিকার প্রতিষ্ঠার জন্য তার নীতি, তার প্রয়োজন, তার চাহিদাকে বাস্তবায়নের সুযোগ খুঁজে পায়। যে গণতন্ত্রে বা যে শাসন ব্যবস্থায় সাধারণ জনগণ তার নিজের নির্বাচিত জনপ্রতিনিধিকে দিয়ে তার অধিকার প্রতিষ্ঠার সুযোগটুকু পায়, ভোটাধিকার, সহজ ভাষায় নিজের মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে পারে, সহজ ভাষায় নিজের পছন্দের একজন প্রতিনিধিকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে পারে। আর সেই জনপ্রতিনিধি আইন কিংবা রাষ্ট্রের অন্যান্য কাঠামোয় নিজের অবস্থান সুসংহত করতে পারে সেই জনভিত্তির উপর দাঁড়িয়ে, এবং তিনিই তখন সাধারণ জনগণের প্রতিনিধি হয়ে তাদের উন্নয়নে নিজেকে নিয়োজিত করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আস্থা রেখেছিলেন, বিশ্বাস রেখেছিলেন, ভরসা করেছিলেন সেই জনগণের উপর। আর সাধারণ মানুষ তাকে আজকের দিনে এসে এত এত ভালোবাসা আর শোকে সেই শ্রদ্ধা কিংবা সেই আস্থা ও বিশ্বাসের যেন প্রতিদান দিচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি হঠাৎ করে এই রাজনৈতিক মঞ্চে আবির্ভূত হন, হঠাৎ করে রাজনীতিক হয়ে ওঠেন। যদিও রাজনীতি তার পরিবারের স্বার্থেই তিনি বিগত দিনগুলোতে, অর্থাৎ রাজনৈতিক মঞ্চে আবির্ভাবের পূর্বের সময়কালে রাজনীতির সঙ্গে এক ধরনের অভ্যস্ততা ছিল। স্বামীর রাষ্ট্র ক্ষমতায় আসা, সেনাপ্রধান কিংবা মুক্তিযুদ্ধ, এই যে পথ চলাগুলো তিনি খুব কাছ থেকে দেখেছেন। সেই অভিজ্ঞতা নিয়ে 81-তে যখন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রয়াণ ঘটে, তারপর তার আবির্ভাব ঘটে আনুষ্ঠানিকভাবে রাজনীতির মঞ্চে। প্রথমে দলের প্রাথমিক সদস্য, এরপর চেয়ারপারসন, তারপর দীর্ঘদিন তিনি রাজপথে জনগণের আস্থা অর্জন করতে চেয়েছেন, সুসংগঠিত করতে চেয়েছেন, সংঘবদ্ধ করতে চেয়েছেন সাধারণ মানুষকে গণতন্ত্রের প্রশ্নে, গণতন্ত্রের স্বার্থে, এবং পরোক্ষভাবে সেই মানুষকে সেই জনগণের স্বার্থেই। সেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে তাই আপোষহীন হয়ে উঠেছিলেন, আপোষহীনতার প্রতীক হয়ে উঠেছিলেন। আজ তার প্রয়াণ ঘটল, মহাপ্রয়াণ। এভারকেয়ার হাসপাতালেই রয়েছে তার মরদেহ। সহকর্মী রঞ্জন শান্ত রয়েছেন এভারকেয়ার হাসপাতালের আশপাশের এলাকাতেই, তার কাছে যেতে চাই। রঞ্জন, উৎসুক মানুষ আসলে বেদনার্ত, শোকার্ত, সেই ভিড় নিশ্চয়ই বেড়েছে, বেলা যতই গড়াচ্ছে, শীতের দিন, তারপরে উপস্থিতি বাড়ছে। প্রতিক্রিয়ায় তারা কি বলছেন? আসলে তাদের এই অনুভূতি, এই আবেগ, এই আগ্রহ আসলে কেন? রবিন, আপনি একজন অভিভাবকের কথা বলছিলেন, একজন মায়ের কথা বলছিলেন, আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা বলছিলেন। 6টা থেকে 6টা, অর্থাৎ ভোর 6টা থেকে সন্ধ্যা পেরিয়ে গেছে, 12 ঘন্টা পেরিয়ে গেছে। এখনও বিএনপির নেতাকর্মীরা থেকে শুরু করে সাধারণ মানুষ এখানে আসছেন, কিংবা যারা এভারকেয়ারের সামনে ছিলেন তারা এখান থেকে এখন হেঁটে যাচ্ছেন এবং আগামীকালকের জন্য অপেক্ষায় আছেন। এবং তিনি যেহেতু এই যে আপনি বলছিলেন অভিভাবক মা, তাই তার চলে যাওয়া তার হলেও শূন্যতাটা সবার। আমি পেয়েছি ডক্টর KMI মন্টিকে, যিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় কমিটিতে আছেন। তিনি একজন আর্কিটেক্টও, যেহেতু শহীদ জিয়ার সমাধিস্থলের পাশে তাকে সমাহিত করা হবে, সেই ব্যাপারেও জানবো। আপনারা আছেন সকাল থেকে, এখনও আছেন, এবং কিভাবে যাচ্ছে দিন, কতটা শোকার্ত আপনাদের দল থেকে শুরু করে সমগ্র দেশে যেটা শোকের ছায়া পড়েছে, বলবেন সেটা। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। খুব ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে যে যেই সময়টাতে বাংলাদেশ একটি ক্রান্তিকাল পেরিয়ে 2026 সালের নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, জাতি উন্মুখ হয়ে আছে ভোট দেওয়ার জন্য, দেশে একটি নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের যিনি আমাদের শুধু নয় পুরো জাতির যিনি গণতন্ত্রের মা হিসেবে পরিচিত, যিনি আপোষহীন নেত্রী, যিনি বাংলাদেশের যেই ফেসিবাদ, যে আধিপত্যবাদের যিনি এর বিরুদ্ধে যিনি সবসময় কাজ করে গিয়েছেন, সেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে সকাল 6টায় আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে উনি না ফেরার দেশে চলে গিয়েছেন। এজন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, এবং বাংলাদেশের প্রতিটি মানুষ কাঁদছে আজকে। উনি যে গণমানুষের নেত্রী ছিলেন, উনি যে বাংলাদেশেরই শুধু নেত্রী নন, উনি যে আন্তর্জাতিকভাবেও উনি তার সারাউন্ডিংসে উনি যে একজন জাতীয় নেত্রী এবং আন্তর্জাতিক নেত্রী ছিলেন, সেটি আজকে সব জায়গায় বহিঃপ্রকাশ ঘটছে। এবং একটি কথা বলতে হয় যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
যেরকম কাজ করে গিয়েছেন তারই দেখানো পথে আমাদের এই সর্বপ্রথম মহিলা মুক্তিযোদ্ধা হিসেবে যিনি পরিচিত বেগম খালেদা জিয়া, ওনার এই আজকের এই প্রয়াণ, আজকের এই বাংলাদেশ অভিভাবকত্ব যেই সময়টিতে প্রয়োজন ছিল, যেই সময়টিতে উনি দলমত নির্বিশেষে সকলের নেত্রী ছিলেন, সেই সময়টিতে আমরা তাকে হারিয়েছি। এর হারানোর যে বেদনা এটিকে ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা খুবই ভারাক্রান্ত মনে বলতে চাই যে বাংলার মানুষ কখনোই আমাদের এই দেশনেত্রীকে কখনো ভুলবে না। সবসময় বাংলার মানুষ তার সংগ্রামের মধ্য দিয়ে আমাদের নেত্রীকে স্মরণ করবে এবং তার দেখানো পথেই এই বাংলাদেশ এগিয়ে যাবে। এবং একটি কথা বলতেই হয়, এই বাংলাদেশের জন্যই উনি কখনো আপোষ করেননি। বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের জাতীয়তাবাদের প্রশ্নে উনি কখনো আপোষ করেননি। উনি যেমনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের মা, ঠিক তেমনি বাংলাদেশের পুরো পরিবারের তিনি ছিলেন অভিভাবক। একদিকে এই রাজনীতি করতে গিয়ে তিনি তার স্বামীকে হারিয়েছেন, তার পরবর্তীতে তিনি তার সন্তানকে হারিয়েছেন, তার পরবর্তীতে উনি তার জীবনকে এই বাংলাদেশের জন্য দিয়ে গেলেন। এই হচ্ছে আমরা খুবই ব্যথিত। আসলেই তাই। মানে সাধারণ মানুষ থেকে দলীয় নেতাকর্মী, তাদের আবেগ অনুভূতিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের পথ চলা, সেই পথ চলা থেকেই তারা দেখেছেন, শিখেছেন, অভিজ্ঞতাটুকু অর্জন করেছেন যে কী করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশকে ভালোবেসেছেন, দেশের মাটি আর মানুষকে ভালোবেসেছেন। 90-এর পর 91-এ যখন তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, তারপর বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের পথ চলা শুরু। সংসদীয় গণতন্ত্রের মধ্য দিয়ে নতুন এক দিগন্ত উন্মোচিত হলো খালেদা জিয়ার হাত ধরেই। বেগম খালেদা জিয়া সেই সময় নারী শিক্ষায় যে ভূমিকা রেখেছেন, তার ফল আজকের বাংলাদেশ পাচ্ছে। নারীর ক্ষমতায়ন, নারীদের জন্য প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে মাধ্যমিক পর্যায় পর্যন্ত বৃত্তিমূলক শিক্ষা চালু করা, তাদের কর্মসংস্থানের দিকে জোর দেওয়া, এসবের মধ্য দিয়ে নিজের নারী নেতৃত্বটুকু যেমন তিনি সুসংহত করেছেন, ঠিক তেমনি বাংলাদেশের ভবিষ্যৎটাকে নিশ্চিত করে গেছেন। আজ যে নারীরা কর্মজীবী হয়ে সংসারের একটা বড় ধরনের উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তার সূচনা বা তার নেপথ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নানামুখী উদ্যোগ কাজ করেছে। তিনি উপকূলীয় সবুজ বেষ্টনী করেছেন। তিনি তার স্বামীর দেখানো পথ ধরেই মুক্তবাজার অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত করেছেন। গার্মেন্টস শিল্পে নারীদের কর্মসংস্থান কিংবা সেই শিল্পের প্রসারে তিনি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি বাংলাদেশের যে অভিন্ন নদীর পানি বণ্টন, সেটির ন্যায্য হিস্যা নিশ্চিতে নানামুখী উদ্যোগ নিয়েছেন, তৎপর ছিলেন। কেবল ক্ষমতায় থেকে ক্ষমতাসীন হয়ে প্রধানমন্ত্রী হিসেবে নয়, তিনি যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন তখনও তিনি সাধারণের কথা বলেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাই গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে রাষ্ট্রপতির কার্যালয় থেকে লিখিত বিবৃতি প্রকাশ করা হয়। জানানো হয়, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আপোষহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জাতির এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন রাষ্ট্রপতি। তাছাড়া শোকসন্তপ্ত পরিবার এবং অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। দেশবাসীকে মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দোয়া ও প্রার্থনার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমাদের সহকর্মী তানভীর মৌসুমের কাছে যাব। তিনি আছেন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে, যেখানে চলছে বেগম খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি। আগামীকাল বা জোহর সেখানেই জানাজা অনুষ্ঠিত হবে। তানভীর, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, প্রস্তুতি হিসেবে কি ধরনের কর্মকাণ্ড আসলে সেখানটায় দেখছেন? রবিন, প্রস্তুতির একটা বড় অংশ জুড়ে রয়েছে ভিতরের অংশটা, সেখানে আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে আমরা বাইরে থেকেও দেখেছি যে আসলে প্রস্তুতি কোনো অংশে কম নয়। এর আগে আমরা দেখেছি যে বিকেলের দিকে বিএনপি নেতা আব্দুস সালাম তিনিও কিন্তু এই জায়গাটি পরিদর্শনে এসেছিলেন এবং তারপরে তিনি এখান থেকে চলে যান। আমি এছাড়া এখানকার একটু অবস্থাটি দেখাতে চাই। এখানে আমরা দেখেছি যে যারা বিভিন্ন সম্প্রচার কলা কৌশলীরা রয়েছেন তারা কিন্তু এখানে ব্যস্ত সময় পার করছেন, তারা কাজ করে চলছেন বাইরে। তবে এখানে আমরা দেখেছি যে এই যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার বাইরে কিন্তু এখনো আসলে অবস্থা স্বাভাবিক বলছি এ কারণে যে আসলে আমরা দেখতে পাই যে প্রত্যেক দিনই আসলে সন্ধ্যার সময় এখানে নানা ধরনের পসরা নিয়ে অনেকেই চলে আসেন, তারা এখনো আছেন।
বলা যেতে পারে যে আরও একটু যখন একটু জনাকীর্ণতা কমে যাবে সে সময় হয়তো প্রস্তুতির বাইরের যে প্রস্তুতির বিষয়টি সেটিকে হয়তো আরও একটু শক্তিশালী করে তুলবে যারা দায়িত্বরত রয়েছেন তারা। তবে এটাও ঠিক যে আসলে খালেদা জিয়ার যে মহাপ্রয়াণ সেই প্রয়াণের ফলেই কিন্তু আমরা দেখেছি যে একটা শোকের পাহাড়কে বয়ে নিয়ে চলছেন সবাই, দেশের প্রত্যেকেই। দেশের 64 জেলায় আমরা দেখেছি যে কম বেশি সব জায়গাতেই কিন্তু শোকাচ্ছন্ন সবাই, এক ধরনের শোকের মাতম চলছে। যেমনটি আপনি এর আগের বুলেটিনগুলোতে রবিন বলছিলেন যে আসলে ক্ষমতাসীন থেকেও ক্ষমতাহীন, ঠিক তারই যেন একটি প্রতিচ্ছবি আমরা দেখতে পাই এখানে খালেদা জিয়ার জীবনে। এবং খালেদা জিয়ার সারা জীবন, সংগ্রামী জীবন কিন্তু আসলে আপনি যে কথাটি বলেছিলেন যে ক্ষমতাসীন থেকেও ক্ষমতাহীন, আপনার সেই মন্তব্যটি, আপনার সেই কথাটিকেই কিন্তু আসলে সেদিকেই দিক নির্দেশ করে। কারণ আমরা দেখেছি যে দুর্ভাগ্য আসলে ছিল তার জীবনের নিত্যসঙ্গী। তার যে সংগ্রামী জীবন, সে সংগ্রামী জীবনে কিন্তু আমরা আসলে তিনি আসলে ঠিক কতটুকু স্বস্তি পেয়েছেন তার এই দীর্ঘ জীবনে, সেটি কিন্তু আসলে যথেষ্ট। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী তানভীর মৌসুম জানাচ্ছিলেন মানিক মিয়া অ্যাভিনিউ থেকে। Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. Mr. Noodles, Mr. Noodles, Mr. Noodles. সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অসামান্য অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে। শোকের এই সময়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বেগম খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা। সরকারের আমন্ত্রণে এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। প্রধান উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব জাতিকে গণতন্ত্রের পথ দেখিয়েছে, জুগিয়েছে মুক্তির প্রেরণা। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। উপদেষ্টা পরিষদের সভা শেষে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। শোক জানিয়েছেন এবং আমাকে আজকে তাদের এই দেশনেত্রীর জানাজা, তার দাফন এবং অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, কোঅর্ডিনেট করার জন্য তারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ক্যাবিনেট মিটিংয়ে। আইন উপদেষ্টা বলেন, খালেদা জিয়াকে উদ্দেশ্য প্রণোদিত ও সাজানো মামলার রায়ে সাজা দেয়া হয়। তার এই মৃত্যুর পেছনে শেখ হাসিনা সরকারের দায় রয়েছে। আপিলেট ডিভিশনের রায়ের মধ্যে বারবার বলা হয়েছে যে বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ রংলি, উদ্দেশ্য প্রণোদিতভাবে, জিজ্ঞাসাপ্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে। মানিক মিয়া এভিনিউতে আগামীকাল বুধবার জানাজা শেষে জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হবে খালেদা জিয়াকে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। তিনি আর নেই, গণমানুষের সেই নেত্রী, জনমানুষের
সেই নেত্রী বেগম খালেদা জিয়া, যার শোকে আজ শোকাতুর গোটা দেশ, যার জন্য কান্নায় ভেঙে পড়ছেন নেতাকর্মী থেকে সর্বস্তর। শুধু নিজ দলের নেতাকর্মী নয়, সাধারণ মানুষও, যারা তাকে এক পলক দেখতে কিংবা যারা তার নেতৃত্বে কিংবা যারা তার বেশভূষা, বসন ভূষণ থেকে শুরু করে আলাপ, কথা, শিষ্টাচার, সৌন্দর্য, ভদ্রতা, কোনো ধরনের উগ্রতাবিহীন সাবলীলতা, সেসবে মুগ্ধ হয়েছিলেন, সেই সব মানুষ আজ কাঁদছে। আজ কাঁদছে গোটা বাংলাদেশ। যে বাংলাদেশই তার শেষ ঠিকানা, সর্বোপরি যে বাংলাদেশই ছিল তার ঠিকানা, সেখানেই তিনি থেকে গেলেন শেষ সময়টুকু। অর্থাৎ শেষ মুহূর্তে যখন হাসপাতালে ভীষণ সংকটে মৃত্যুশয্যায় লড়ছিলেন, তখনও একবার উদ্যোগ নেওয়া হয়েছিল বিদেশে নেয়ার উন্নত চিকিৎসার জন্য। ডাক পড়েছিল কাতারের সেই রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স, নেওয়া হলো না। হাসপাতালেই থেকে গেলেন, দেশেই থেকে গেলেন, সেখানেই তার ঘটল এই মহাপ্রয়াণ। বাংলাদেশের মাটি ও মানুষ ছাড়া বিকল্প আর কোনো কিছু ভাবেননি তিনি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুরক্ষা, সেসব নিয়ে ভেবেছেন কি করে সাধারণ মানুষের জীবনের উন্নয়ন ঘটানো যায়। নিজের স্বামীর দেখানো সেই সৎ পথে থাকার চেষ্টা করেছেন। তিনি স্বামীর প্রয়াণের পর এক বক্তব্যে বলেছিলেন যে বাংলাদেশ গরিব দেশ, মানুষও গরিব, নিজেও বিলাসিতা পছন্দ করেন না, স্বামীও করতেন না। স্বামীর যতটুকু আয় ছিল সরকারি, সেসব দিয়ে সংসার চালাতেন, টানাপোড়ানির সংসার। দুই ছোট ছেলে আরাফাত রহমান কোকো এবং প্রিয় তারেক রহমান পিনুকে নিয়ে সেই টানাপোড়ানির সংসার, যে সংসার তাকে একটা বড় সংসারের মধ্যে নিয়ে আসে, একটা বড় পরিবারে নিয়ে আসে। সেই পরিবার শুধুমাত্র বাংলাদেশি জাতীয়তাবাদী দল বিএনপির পরিবার নয়, গোটা দেশই যেন হয়ে ওঠে এক বড় পরিবার। যিনি 5 আগস্টের অভ্যুত্থান পরবর্তী সময়েও যে নিপীড়ক সরকার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, নির্যাতিত হয়েছিলেন, নির্জন কারাবাসে যেতে বাধ্য হয়েছিলেন, নানান রোগ ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন, তাদের নিয়ে অভ্যুত্থান পরবর্তী সময়েও কোনো কটু কথা বলেননি, তাদের নিয়েও কোনো বিপরীত মন্তব্য করেননি, প্রতিক্রিয়া জানাননি। বলেছেন ধ্বংস নয়, ভালোবাসা দিয়ে নতুন সমাজ করতে হবে। এ যেন এক অন্যরকম শিক্ষা সাধারণের জন্য। সংগ্রাম, সাহসের প্রতীক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণের খবর আজ মহাপ্রয়াণের দিন। গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের সামনে আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। সবুজ, তারেক রহমান কি এখন বাসায় অবস্থান করছেন? আবার এভারকেয়ার হাসপাতালে যেতে পারেন এমন কোনো সম্ভাবনা আছে কি? রবিন, মূলত গুলশান কার্যালয়ে মূলত স্থায়ী কমিটির যে বৈঠকটি হয়েছে, তার সেই বৈঠকটি শেষ হওয়ার পরপরই তিনি তার গুলশানের যে বাসভবন সেখানে চলে আসেন। 3:30টার দিকে এখানে তিনি আসেন এবং এরপর থেকে এখন পর্যন্ত এখানে অবস্থান করছেন। এবং আমরা দেখেছি যে তার পরিবারের যে স্বজনরা, তারা এই বাসাটিতে এসেছেন, তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবং যেটি স্থায়ী কমিটির যে বৈঠকটি হয়েছে, সেখানেও আমরা দেখেছি যে মাকে হারানোর যে বেদনা, মাকে হারানোর যে বিষণ্ণতা, সেই বিষণ্ণতা কিন্তু তারেক রহমানকে ছুঁয়ে গেছে। তার চেহারার মধ্যে, তার ছবির মধ্যে সেটি স্পষ্ট। এবং সেই কারণেই তিনি, যেহেতু কালকে মধ্যরাত থেকে এভারকেয়ারে ছিলেন এবং তারপরে এই যে কালকে জানাজা হবে এবং জানাজার পরে দাফন করা হবে, এই সব কিছুর যে ব্যবস্থাপনা, সেই সব ব্যবস্থাপনা স্থায়ী কমিটির বৈঠকে যদিও সেটি ঠিক হয়েছে, তারপরেও সব কিছুর তত্ত্বাবধান কিন্তু তিনি এই বাসা থেকেই করছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আবারও এভারকেয়ার হাসপাতালে তার মা যেখানে আছেন সেখানে যেতে পারেন। এবং সেই প্রস্তুতিটিও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এখানে তার যে গাড়িটি, সেটি প্রস্তুত করা হয়েছে। এবং একই সাথে যেহেতু তার পরিবারের সদস্যরাও মূলত এভারকেয়ার হাসপাতাল থেকে, জুবাইদা রহমান, তার মেয়ে জাইমা রহমান, তারাও এখানে আছেন, তারাও হয়তো এভারকেয়ারের দিকে যেতে পারেন, সেটিও আমরা জানতে পেরেছি। সে কারণে হয়তো তাকে বহনকারী যে গাড়িটি, ছোট গাড়িটি, সেই গাড়িটির পাশাপাশি লাল সবুজের যে বাসটি, মূলত তাকে তিনি যেদিন দেশে ফিরেন সেই গাড়িটিতে তিনি চড়ে মূলত বিভিন্ন জায়গায় গিয়েছিলেন, সেই গাড়িটিও প্রস্তুত করা হয়েছে। হয়তো সেই গাড়িটিতে করে তার পরিবারের সদস্যরা যেতে পারেন। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী আরিফুর রহমান সবুজ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে আগামীকাল সরকারি ছুটিও থাকবে। এর পাশাপাশি বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে 7 দিনের শোক। কালো ব্যাজ ধারণ, দলীয় পতাকা, জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন, গোটা দেশ জুড়েই এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং সেই সঙ্গে শোক বই খোলা হয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা ইতিমধ্যেই গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাখা সেই শোক বইয়ে স্বাক্ষর করেছেন। আগামীকাল এবং পরশু দুদিন অর্থাৎ 1 জানুয়ারি পর্যন্ত সেই শোক বইয়ে স্বাক্ষর করার সুযোগ থাকছে, উন্মুক্ত থাকছে। বিভিন্ন দল, বিভিন্ন মতের মানুষ সেই শোক বইয়ে এসে স্বাক্ষর করছেন। এখনও আগামীকাল পরশু দুদিন সেটি অব্যাহত থাকবে এবং সেই শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম অব্যাহত রাখবেন সকলেই। আগামীকাল দুপুর 2টায় জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, যে সংসদে 3বারের প্রধানমন্ত্রী তিনি, যে সংসদে বিরোধী দলীয় নেতা ছিলেন তিনি। সংসদে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা থাকাকালীন সময়ে সাধারণ জনগণের জন্য তার কণ্ঠস্বর ছিল উচ্চকিত, আর তাই সেই মানুষ আজ বিষণ্ণ, শোকে বিহবল। চিকিৎসকদের কি প্রাণান্তকর চেষ্টা ছিল। 2018 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন কারাবন্দী হন, পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডের সেই কারাবরণ বা সেই কারাবাস ছিল তার রোগের, নানান ব্যাধিতে আক্রান্ত হওয়ার একটা উপলক্ষ। নির্জন স্যাঁতস্যাঁতে পরিবেশে একমাত্র আসামি তিনি, সেই কারাগারে একমাত্র তিনি, এবং তার সঙ্গে ছিলেন বিশ্বস্ত দীর্ঘদিনের সেই গৃহপরিচারিকা ফাতেমার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাড়া আর সেই কারাগারে কেউ ছিল না। আর ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, অর্থাৎ কারা সদস্যরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই কারাগারেই নিজের শরীরে নানান রোগের উদ্ভব ঘটে। সেই কারাগারে থাকাকালীন সময়ে লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিস, হার্ট, কিডনি, ফুসফুস, এইসব জটিলতায় ধীরে ধীরে তিনি মৃত্যুর পথে হাঁটেন। তারপর 2020 সালের 25 মার্চ করোনা পরিস্থিতি এবং তখনকার রাজনৈতিক বিবেচনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা স্থগিত করে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় নানান শর্তে। সেই শর্তে অন্যতম ছিল উন্নত চিকিৎসার জন্য তিনি বিদেশে যেতে পারবেন না, কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশও নিতে পারবেন না। সেই যে তার একা জীবন শুরু, সেই একাকিত্ব যেন আরও কুরে কুরে খাচ্ছিল। এবং তখন হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। তারপর থেকে এই এভারকেয়ার হাসপাতাল আর বাসা, এভারকেয়ার হাসপাতাল আর বাসা, বাসা আর হাসপাতাল তার যেন নিত্যসঙ্গী। বারবার অসুস্থ হয়েছেন, আর সেই সব অসুস্থতার বিপরীতে পরিবার এবং দলের পক্ষ থেকে বারবার দাবি উঠেছিল বিদেশে বিশেষায়িত হাসপাতালে উন্নত চিকিৎসার। কিন্তু পতিত সেই সরকার সেই দাবি উপেক্ষা করে। এই হাসপাতালে যাওয়া আসার মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশ কয়েকবার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন, বেশ কয়েকবারই মুমূর্ষু অবস্থায় ছিলেন, কিন্তু তিনি ফাইট ব্যাক করেছেন। রোগের সঙ্গে, ব্যাধির সঙ্গে লড়াই করে তিনি বারবার ফিরে এসেছেন মানুষের প্রার্থনায়। চিকিৎসকদের আকুল চেষ্টা, প্রাণান্ত চেষ্টা, অব্যাহত চেষ্টা তাকে স্রষ্টার আশীর্বাদেই যেন নতুন জীবন দান করেছে। বারবার বিএনপি মহাসচিব, বিএনপি নেতৃবৃন্দ, শীর্ষ নেতৃবৃন্দ প্রত্যেকেই ভেবেছিলেন এই বুঝি চলে গেলেন, এই বুঝি হারালেন তারা তাদের প্রিয় মাকে। কিন্তু না, বারবার ফিরে এসেছেন সেই ঝুঁকি থেকে, এবং অবশেষে এবার আর ফেরা হলো না। চলে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যার মৃত্যুর খবর পাওয়ার পর দেশের নানা প্রান্তে মসজিদের মাইকে মাইকে সেই মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। সারা দেশে তাই তৈরি করেছে এক শোকাবহ পরিবেশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপি চেয়ারপারসন নয়, তিনি 5 আগস্ট পরবর্তী সময়ে গোটা দেশের রাজনীতির অভিভাবক হয়ে উঠেছিলেন। তিনি ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন। তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে ধ্বংস নয়, সৃষ্টির কথা বলেছিলেন, প্রতিহিংসা নয়, সহনশীলতার কথা বলেছিলেন, ধৈর্যের কথা বলেছিলেন, ভালোবাসা দিয়ে সম্ভাবনাকে কাজে লাগানোর কথা বলেছিলেন। তিনি জাতির অভিভাবক হয়ে উঠেছিলেন। দেশের সব বিরাজনৈতিক করণের
বিপরীতে দাঁড়িয়ে একজন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বারবার আপোষহীন থেকেছেন। বিরাজনীতিকরণের যাবতীয় প্রক্রিয়ার বিপরীতে দাঁড়িয়ে তিনি দেশে থেকেছেন, স্বেচ্ছায় কারাবরণ করে নিয়েছেন। রাজনীতি আর গণতান্ত্রিক রাজনীতির জন্য তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। সেই মানুষটির আজ প্রয়াণ ঘটল, আর সেই প্রয়াণে রাষ্ট্র শোক ঘোষণা করল 3 দিনের, দল শোক ঘোষণা করল 7 দিনের। শোক বই খোলা হলো, যে শোক বইয়ে স্বাক্ষর করার জন্য বিভিন্ন দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরা ভিড় করছেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। তাদের অভিব্যক্তি, শ্রদ্ধা, আস্থা, সংহতি, ভালোবাসা সেসব প্রকাশ করছেন সেই শোক বইয়ে স্বাক্ষর আর মন্তব্যের মধ্য দিয়ে। এনসিপি অভ্যুত্থান পরবর্তী গঠিত এই তরুণদের নেতৃত্বের রাজনৈতিক দল, সেই দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে সন্ধ্যে 7:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শোক বই স্বাক্ষর করার কথা রয়েছে। সন্ধ্যে 7টায় যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। সংগঠনের নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে এই প্রতিনিধি দলে আরও থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এর আগেই যেমনটি জানাচ্ছিলাম, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বাদ জোহর দুপুর 2টায় নির্ধারিত সময় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। এরপর 3:30 নাগাদ বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই তাকে সমাহিত করা হবে। একটু জানিয়ে রাখি দর্শক আপনাদের জ্ঞাতার্থে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে রুটে এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে সেই রুটটি সম্পর্কে। এভারকেয়ার হাসপাতাল থেকে 36 জুলাই এক্সপ্রেসওয়ে ব্যবহার করে কুড়িল ফ্লাইওভার নৌ সদর দপ্তর হয়ে তিনি তার গুলশানে বাসভবন ফিরোজায় তাকে নেওয়া হবে। কিছু সময়ের জন্য ফিরোজায় পরিবারের সদস্যবৃন্দ তাকে শেষ সাক্ষাৎ বা শেষ দেখা যেটি বলি না কেন সেটি হবে এবং স্থানীয় প্রতিবেশীরা সেখানে দেখার সুযোগ পাবে। এরপর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, এয়ারপোর্ট রোড, মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, উড়োজাহাজ ক্রসিং হয়ে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের 6 নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় প্রবেশ করবে তাকে মরদেহ বহনকারী তার যে কনভয়, সেই কনভয়। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরছি পরের ঘন্টায়, সঙ্গেই থাকুন।